আওতায় সংবিধানের ৪৮টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পথ চূড়ান্তভাবে উন্মোচিত হলো। প্রথমে যে জায়গাটি বদলাবে সেটি হচ্ছে ক্ষমতার ভারসাম্য। এতদিন বলা হতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা আসমানের সমান। দর্শক, এটি কিন্তু আসলে শোনা যেত, এখন আর তা থাকছে না। নতুন সংস্কারে প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কমিয়ে রাষ্ট্রপতির হাতে ভারসাম্য দেওয়া হচ্ছে। অর্থাৎ এখন থেকে আর একজন ব্যক্তি চাইলেই যা খুশি তা করতে পারবেন না, তাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। এই গণভোটের কারণে স্বৈরতন্ত্রের কবর খোঁড়া হয়েছে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে। সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে আগে কোনো এমপি তার দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারতেন না বা ভোট দিতে পারতেন না। এতে সংসদ হয়ে পড়েছিল দলের হাতের পুতুল। এখন এই আইন শিথিল হচ্ছে, ফলে আপনার এলাকার এমপি সংসদে দলের কথা নয়, বরং আপনার জনগণের চাহিদার কথা মাথায় রেখে স্বাধীনভাবে কথা বলতে ও ভোট দিতে কিন্তু পারবেন। পরিবর্তনে আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে সাংবিধানিক পদে নিয়োগের স্বচ্ছতা। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। কমবে আমলা নির্ভরতা, যেটিও আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন বা দুদকের মতো বড় বড় পদে নিয়োগের ক্ষেত্রে আর সরকারের পছন্দের লোক বসানো সহজ হবে না, যেটি আসলে আকাঙ্ক্ষিত। এটি নিরপেক্ষ সার্চ কমিটি বা সংসদীয় কমিটির মাধ্যমে দেশের সবচেয়ে যোগ্য ও সৎ ব্যক্তিদের খুঁজে বের করে এসব পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও এখন মৌলিক অধিকার এখন আরো বেশি শক্তিশালী হবে। বাকস্বাধীনতা তো বটেই, ইন্টারনেটে মানুষের অধিকার এবং সভা সমাবেশ করার অধিকারগুলো এখন সংবিধানে আরো দৃঢ়ভাবে সুরক্ষিত হবে। দর্শক, কোন সরকারই হুট করে আইন করে মানুষের মুখ চেপে ধরে বসে থাকবে এমনটিও কিন্তু আর হবে না বলে আশা করা যাচ্ছে। সংবিধানের বিতর্কিত ৭০ অনুচ্ছেদের ছায়া থেকে বেরিয়ে সংসদ সদস্যরা সংসদে ভোট দেওয়ার ক্ষেত্রে আগের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করবেন। তবে এবারের সংবিধানের সবচেয়ে পরিবর্তন হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। আমাদের যেই চিরাচরিত সংসদ ব্যবস্থা আছে সেটি এবার পরিবর্তন হয়ে এখন থেকে দোতলা বাড়ির মতো হবে। ওপরে আর নিচে থাকবে দেশের নামকরা বুদ্ধিজীবী, নিচে থাকবে নিম্নকক্ষ, যারা আমাদের সরকারি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হবে। ওপরে থাকবে উচ্চকক্ষ। উচ্চকক্ষ দেশের নামকরা বুদ্ধিজীবী, বিজ্ঞানী, শিল্পী এবং অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হবে। ফলে যে কোনো আইন পাশ হওয়ার আগে দুবার যাচাই করা হবে, যাতে কোনো ভুল সিদ্ধান্ত জনগণের উপর চেপে না বসে। এই ব্যাপারে আমি একটু আমার সহকর্মী জ্ঞানের কাছ থেকে জানতে চাই, এই দ্বিকক্ষীয় সংসদ কাজ করবে আসলে কিভাবে, যদি একটু। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ প্রথমবার আমরা আসলে দেখতে যাচ্ছি বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গড়তে যাচ্ছে। মানে পুরনো যে সংসদ ব্যবস্থা ছিল, পুরো সংসদ ব্যবস্থাটাকে একবারে ভেঙে ফেলতে হবে এবং নতুন একটি ব্যবস্থা তৈরি হতে যাচ্ছে। এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে যদি আমি বলতে চাই, তাহলে প্রথমে আমাকে নজর দিতে হবে কারা আসলে এখন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে কাজ করছেন। খুব বেশি দূরে যেতে হবে না, আমাদের প্রতিবেশী দুটি দেশ আছে যাদের দিকে তাকালে আমরা একদম আরো ভালোভাবে বলতে পারবো, তাদেরকে আমরা উদাহরণ হিসেবে টানতে পারি। এর মধ্যে প্রথমেই যদি আমরা একটু ভারতের কথা বলি, যেখানে ভারতের সরকার লোকসভা ও রাজ্যসভা এই দুটি সভা নিয়ে আসলে সংসদ গঠন করে। লোকসভা হচ্ছে আসলে নিম্নকক্ষ আর রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ। এবার আসি নিম্নকক্ষ বা লোকসভা নিয়ে। লোকসভা হচ্ছে ভারতের জনগণের সরাসরি ভোটে 543 জন নির্বাচিত প্রতিনিধিদের সভা। সরকারের মূল চালিকা শক্তি এখানেই থাকে। প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা সরাসরি লোকসভার কাছে দায়বদ্ধ। আর রাজ্যসভা বা উচ্চকক্ষের প্রতিনিধিত্বকারী সরাসরি জনগণের ভোটে নয়, বরং রাজ্য বিধানসভার সদস্যদের ভোটে নির্বাচিত হন, যেটি আমরা একটু আগে আলোচনা করছিলাম। আপনি বলছিলেন যে সংসদ সদস্যরাও কিন্তু এবার ভোটাধিকার রাখবেন। রাজ্যসভায় আসলে এটি একটি স্থায়ী কক্ষ, রাজ্যসভা কখনো বিলুপ্ত হয় না। এবার কথা বলি এই সংসদের কাজ করার ধরন নিয়ে। যে কোনো সাধারণ আইন পাশের ক্ষেত্রে
দুই কক্ষেরই অনুমোদন লাগে, তবে অর্থ বিল পাশের ক্ষেত্রে লোকসভা সর্বময় ক্ষমতার অধিকারী হয়। তার মানে উচ্চ কক্ষ, তার মানে উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা। রাজ্যসভা থেকে আসলে অর্থ বিল কিন্তু পাশ করা সম্ভব নয়। অর্থ বিল পাশ করতে হলে অবশ্যই রাজ্যসভায় যারা থাকবেন তারা আসলে এটি তৈরি করবেন, তৈরি করতে সহায়ক হবেন। কিন্তু ভারতে যে 543 জন সংসদ সদস্য রয়েছেন, যারা নির্বাচিত প্রতিনিধি, যারা লোকসভায় থাকেন, তারাই কিন্তু আসলে এই অর্থ বিল পাশ করবেন। আর যদি দুই জনের মিল না হয়, মানে লোকসভা আর রাজ্যসভা যদি আসলে রাজি না হয়, তাহলে কি হবে? লোকসভা এবং রাজ্যসভার মধ্যে যদি মতবিরোধ হয়, তখন রাষ্ট্রপতির আহ্বানে যৌথ অধিবেশনের মাধ্যমে এই ফয়সালা করা হবে। এবার আসি আমাদের আরেকটি প্রতিবেশী দেশ, যাদেরকে আমরা উদাহরণ হিসেবে টানতে পারি, পাকিস্তানের সংসদ ব্যবস্থায়। পাকিস্তানের সংসদীয় কাঠামো ভারতের মতোই, এখানে বেশ কিছু জায়গায় মিল থাকলেও ভাষাগত কিছু অমিল রয়েছে। এখানে নিম্ন কক্ষকে বলা হয় ন্যাশনাল অ্যাসেম্বলি, আর উচ্চ কক্ষে বলা হয় সিনেট। মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে কিন্তু এই ন্যাশনাল অ্যাসেম্বলিতে গিয়েছিল। আমরা যদি একটু বঙ্গবন্ধুর ভাষণও খেয়াল করি, তিনি কিন্তু কয়েকবার সেই ন্যাশনাল অ্যাসেম্বলির কথা বলেছেন, যেটি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীও বলেছেন তার ভাষণে। পাকিস্তানের সংসদীয় কাঠামোর এই ন্যাশনাল অ্যাসেম্বলি হচ্ছে আসলে নিম্নকক্ষ, আর উচ্চ কক্ষকে পাকিস্তান বলে সিনেট। এবার আসি ন্যাশনাল অ্যাসেম্বলি। এটি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির কক্ষ, মানে অন্যান্য যে নিম্ন কক্ষ রয়েছে, ভারতের যে নিম্ন কক্ষ রয়েছে, এবং আমাদের এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সংসদ সদস্যরা সরাসরি নির্বাচিত হলেন, তারা এইভাবেই আসলে নিম্ন কক্ষের সদস্য হবেন। আর সিনেট বা উচ্চ কক্ষে পাকিস্তানের প্রতিটি প্রদেশ থেকে সমান সংখ্যক সদস্য থাকেন। যেমন ধরি পাকিস্তানের বেলুচিস্তান থেকে 23 জন, অথবা পাঞ্জাব থেকে 23 জন, এইভাবে। এর পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে তাদের যে জনসংখ্যায় বড় যে প্রদেশগুলো, তারা যেন ছোট ছোট প্রদেশগুলোর উপর আধিপত্য বিস্তার করতে না পারে। যেমনটি বলছিলাম পাঞ্জাব এবং বেলুচিস্তানের কথা। পাঞ্জাব কিন্তু পাকিস্তানের অনেক বড় একটি প্রদেশ, সেই তুলনায় বেলুচিস্তান খুবই ছোট একটি প্রদেশ। যেহেতু দুই প্রদেশেরই সমান সংখ্যক সদস্য এই সিনেটে, মানে উচ্চ কক্ষে অবস্থান করবে, তার মানে চাইলেই কোনো বড় প্রদেশ কোনো ছোট প্রদেশের উপর, মানে পাঞ্জাব বেলুচিস্তানের উপর আধিপত্য বিস্তার করতে পারবে না। এবার আসি এই সংসদ, পাকিস্তানের যে সংসদ রয়েছে সেটির কাজ করার ধরন নিয়ে। পাকিস্তানের সংসদীয় কাঠামোতে ফেডারেল ইউনিটের মধ্যে ক্ষমতায় ভারসাম্য বজায় রাখতে সিনেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো বিল সিনেটে পাস না হলে তা আইনত পরিণত হতে সমস্যায় পড়ে। মানে এখানে কিন্তু একদম ভারতের থেকে একটু বিপরীত। ভারতে যেমন লোকসভাতেই আসলে বিল পাস করতে হয়, সেখানে পাকিস্তানে সিনেটে এই বিলগুলো পাশ করতে হয়, মানে উচ্চ কক্ষে পাশ করতে হয়। এখন দেখার বিষয় হচ্ছে বাংলাদেশের দুই কক্ষের নাম কি হতে পারে। দর্শক, বাংলাদেশের দুটি কক্ষের নাম কিন্তু এখন ঠিক হয়নি, নিম্ন কক্ষ উচ্চ কক্ষ। যেহেতু ভারত বলছে লোকসভা এবং রাজ্যসভা, এবং পাকিস্তান বলছে ন্যাশনাল অ্যাসেম্বলি এবং সিনেট, তাই আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে বাংলাদেশের দুটি কক্ষের আসলে কি নাম হবে। যখনই নাম ঘোষণা হবে, তখনই কালবেলার নিউজ রুম লাইভ থেকে আমরা আবারও আপনাদের